আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলাদেশি সংবাদে। আপনাদের সঙ্গে থাকছি সেলিনা তাওহিদ। শুরুতেই জানিয়ে দিচ্ছি বিআরবি কেবল সংবাদ শিরোনাম। করোনায় দেশে আরও 9 জনের মৃত্যু, নতুন শনাক্ত 306 জন। 21 থেকে 30 বছর বয়সীরা বেশি সংক্রমিত, সংক্রমণের ঝুঁকিতে গাজীপুর। বিশ্বের অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশে করোনা পরিস্থিতি এখনো ভালো, সংসদে জানালেন প্রধানমন্ত্রী। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান। জ্বর, শ্বাসকষ্টে বিভিন্ন জেলায় 5 জনের মৃত্যু, অনেকেই মানছেন না করোনা বিধি। সামাজিক দূরত্ব নিশ্চিতে হিমশিম খাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী। প্রাণের দাবিতে চট্টগ্রামে পরিবহন শ্রমিকদের বিক্ষোভ, মানবেতর জীবন কাটাচ্ছেন তারা। ড্রাইভারদের অনেকে এখন রিকশা চালান, কেউ বা ফেরিওয়ালা। করোনায় বিশ্বে মৃত্যু 1.5 লাখ ছাড়িয়েছে। লকডাউন শিথিল উদ্যোগের বিরুদ্ধে অবস্থান নিলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ট্রাম্পের। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। এবং শুরুতেই করোনা প্রসঙ্গ। দেশে করোনায় আরও 9 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো 84 জনে। নতুন করে করোনা শনাক্ত হয়েছে 306 জনের দেহে। ঢাকার পর নতুন করে সংক্রমণের ঝুঁকিতে গাজীপুর। এখনও সামাজিক দূরত্ব ঠিকমতো না মানায় অসন্তোষ প্রকাশ করা হয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে। অনলাইন বুলেটিনে জানানো হয়, নতুন করে 2114টি নমুনা পরীক্ষা হয়েছে, যার মাঝে করোনা শনাক্ত হয়েছে 306 জনে। মারা গেছেন আরও 9 জন, যাদের 6 জনই ঢাকার, 2 জন নারায়ণগঞ্জ ও 1 জন সাভারের। গত 24 ঘন্টায় সর্বমোট সংক্রমণের সংখ্যা 306, যা এ যাবৎকালে সংক্রমণের সংখ্যা 2144। সর্বমোট মৃত্যুর সংখ্যা 9, এ যাবৎ সর্বমোট মৃত্যুর সংখ্যা 84 এবং 24 ঘন্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন 8 জন, সর্বমোট 66। জেলা ভিত্তিক বিশ্লেষণে নতুন রোগী যারা সংক্রমিত হয়েছেন সেখানে আমরা দেখতে পেয়েছি এখনো সবচেয়ে বেশি সংখ্যায় রয়েছেন ঢাকা শহরের মধ্যে, সর্বমোট শতকরা 32%। এর পরবর্তীতে রয়েছেন গাজীপুর। আমরা নতুন একটা সংক্রমণের এলাকা এখন দেখতে পাচ্ছি গাজীপুর। আগের দিনের তুলনায় মৃত্যুর সংখ্যা কমলেও গত 42 দিনের পরিসংখ্যানে দেখা যায় 18 মার্চ দেশে করোনায় প্রথম মৃত্যুর পর 20, 30 ও 40তম দিনে তা ছিল পর্যায়ক্রমে 5, 12 ও 7, যা 42তম দিনে এসে দাঁড়িয়েছে 84-তে। অন্যদিকে আগের দিনের তুলনায় আক্রান্তের সংখ্যা বাড়লেও 8 মার্চ প্রথম করোনা শনাক্তের পর 10, 20, 30 ও 40তম দিনে আক্রান্তের সংখ্যা ছিল 10, 48, 123 ও 1572, যা 42তম দিনে এসে দাঁড়িয়েছে 2144 জনে। এমন বাস্তবতায় ঘরে থাকা, স্বাস্থ্যবিধি মেনে চলা ও সামাজিক দূরত্ব বজায় রাখার কোনো বিকল্প নেই বলে মনে করে স্বাস্থ্য অধিদপ্তর। এখন পর্যন্ত আমরা শতভাগ মানুষ এই পরামর্শ গ্রহণ করছেন না, সেজন্য আমরা নিয়মিতভাবে দিয়ে থাকি। আজকেও বলবো যে এই রোগ প্রতিরোধের জন্য, এই সংক্রমণ প্রতিরোধের জন্য একমাত্র উপায় বাড়িতে থাকুন, ঘরে থাকুন, সুস্থ থাকুন এবং পরিবারকে সুস্থ রাখুন। ভয় নয়, সচেতনতা জরুরি বলেও পরামর্শ স্বাস্থ্য অধিদপ্তরের। এই সকল পরামর্শ সকলকে মেনে চলার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। তাইমুর রশিদ, বাংলা ভিশন, ঢাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিশ্বের অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশে করোনা পরিস্থিতি এখনো ভালো। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, করোনা মোকাবিলায় প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে সরকার। দরিদ্রদের খাদ্য সহায়তায় 50 লাখ কার্ড দেওয়া হয়েছে, আরও 50 লাখ কার্ড দেওয়া হবে বলেও সংসদকে জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সাংবিধানিক বাধ্যবাধকতার কারণে করোনার মহা দুর্যোগে একাদশ জাতীয় সংসদের 7ম অধিবেশন বসে। শনিবার সংসদে ঢোকার সময় এমপিদের তাপমাত্রা মাপা হয়, অধিবেশন কক্ষে বসার সময় নিশ্চিত করা হয় নিরাপদ শারীরিক দূরত্ব। একই দিনে শেষ হওয়া অধিবেশন চলে 1.5 ঘন্টারও কম সময়। সংসদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমাপনী বক্তব্যে প্রাধান্য পায় করোনা বিষয়। আর করোনা পরিস্থিতি মোকাবেলার জন্য এখন পর্যন্ত 64 জেলায় 50 কোটি টাকা নগদ ক্যাশ এবং 90,000 মেট্রিক টন খাদ্য সামগ্রী প্রদান করা হয়েছে। যারা হয়তো হাত পাততে পারে না, বাড়িতে খাবার নেই, সেই তথ্য দেওয়ার সাথে সাথে তাদেরকে সে ব্যবস্থাটা করা হচ্ছে।
শুধু তাই না, আমরা ইতিমধ্যে আপনি জানেন যে আমরা যে খাদ্য সাহায্য দিই মাত্র 10 টাকা কিলো আমরা চাল দিচ্ছি 10 টাকায়। এটা 50 লক্ষ কার্ড দেওয়া আছে, আরও 50 লক্ষ কার্ড ইতিমধ্যে করতে বলা হয়েছে। আর দুর্যোগ মন্ত্রণালয়কে, দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়, তাদেরকে আমি নির্দেশ দিয়েছি যে তারা যেন এই হটলাইনের সঙ্গে যুক্ত থাকেন। যখন কেউ এ ধরনের সহযোগিতা চাইবে সেখানে সাথে সাথে তাদের জন্য সহযোগিতা পাঠানো হয়। করোনা মোকাবেলায় প্রধানমন্ত্রী জানান সরকারের নেওয়া নানা পদক্ষেপ। আমরা হাসপাতালগুলোতে পৃথক আইসোলেশন ওয়ার্ড খোলা হয়েছে, অনেক বিভাগীয় জেলা এবং উপজেলা শহরে পৃথক আইসোলেশন হাসপাতালও খোলা হয়েছে। মোট আইসোলেশন শয্যার সংখ্যা ৬,২০০। এছাড়া ভবিষ্যতের জন্য ইতিমধ্যে আমরা উদ্যোগ নিয়েছি, আমরা কিছু অর্থের ব্যবস্থাও করে যাচ্ছি যে প্রত্যেক জেলা হাসপাতালে আইসিইউ প্রতিষ্ঠা করা এবং এই ধরনের উন্নত মানের চিকিৎসা যাতে পায় সেই ব্যবস্থাটাও ভবিষ্যতে আমরা করব, তার জন্য আমরা উদ্যোগ নিয়েছি। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আবারও আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্বাস্থ্য সম্পর্কে যে সচেতনতা, যেটা বারবার ঘোষণা করা হচ্ছে, যে নির্দেশনাগুলি দেওয়া হচ্ছে, সবাই দয়া করে সেই নির্দেশনাগুলি মেনে চলবেন। সেই নির্দেশনা মেনে চলে নিজে যেমন সুরক্ষিত থাকতে পারবেন, অপরকেও সুরক্ষিত রাখতে পারবেন। কারো জীবন ঝুঁকিতে পড়বে না, কিন্তু কারো একটু মানে কাজের জন্য আর নিজে তো ঝুঁকিপূর্ণ হবে, আর কয়েকজনকেও অসুস্থ করে ফেলবে, সেটা যেন না হয়। এর আগে সংসদ অধিবেশন আহ্বান করার কারণ সংসদকে অবহিত করেন স্পিকার ডক্টর শিরিন শারমিন। মাননীয় সদস্যবৃন্দ, করোনা ভাইরাস সংক্রমণজনিত উদ্ভূত এই বিশেষ সংকটময় পরিস্থিতিতেও সাংবিধানিক বাধ্যবাধকতার কারণে একাদশ জাতীয় সংসদের ৭ম অধিবেশন আহ্বান করা হয়েছে। করোনায় দেশ ও বিদেশে মৃতদের প্রতি গভীর শোক প্রকাশ করা হয় সংসদে। শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের নিকট প্রেরণ করা হবে। জিএম আহসান, বাংলা ভিশন, ঢাকা। করোনায় মুন্সিগঞ্জে মারা গেছেন একজন। এছাড়া জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে রাজশাহীর, সিলেট, ফরিদপুর ও গোপালগঞ্জে আজ মারা গেছেন আরও 4 জন। এছাড়া দেশের বিভিন্ন জায়গায় প্রতিদিনই বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। মুন্সিগঞ্জে নতুন 6 জনের করোনা শনাক্ত হয়েছে। এদের মধ্যে শনিবার সকালে মারা গেছেন একজন। বিষয়টি নিশ্চিত করেছেন সিভিল সার্জন ডাক্তার আবুল কালাম আজাদ। আক্রান্তরা ঢাকা ও নারায়ণগঞ্জ থেকে যাওয়াদের সংস্পর্শে গিয়েছিলেন। জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে রাজশাহী আইডি হাসপাতালে মারা গেছেন এক যুবক। শনিবার সকাল 6:30টার দিকে তার মৃত্যু হয়। শুক্রবার রাতে করোনার উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হন তিনি। তবে তিনি করোনা আক্রান্ত ছিলেন কিনা তা নিশ্চিত হওয়া যায়নি। এদিকে করোনার উপসর্গ নিয়ে সিলেট শহীদ শামসুদ্দিন আহমেদ হাসপাতালে চিকিৎসাধীন একজনের মৃত্যু হয়েছে। শনিবার সকালে হাসপাতালের করোনা ইউনিটে মারা যাওয়া ওই ব্যক্তির বাড়ি বায়ুমপুর গ্রামে। করোনার উপসর্গ নিয়ে ফরিদপুরের নগরকান্দায় মারা গেছেন একজন। 1 সপ্তাহের বেশি সময় ধরে তিনি জ্বর ও শ্বাসকষ্টে ভুগছিলেন। গোপালগঞ্জে কাশি নিয়ে মারা গেছেন বাদল মণ্ডল নামে একজন। তার নমুনা সংগ্রহ করা হয়েছে। বাদল যক্ষ্মায় ভুগছিলেন বলে জানিয়েছেন গোপালগঞ্জ সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা। গাজীপুরে করোনা শনাক্ত 149 জনের মধ্যে 51 জনই স্বাস্থ্য বিভাগের কর্মী। এদের মধ্যে 9 জন ডাক্তারও রয়েছেন। কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের 33 জন এবং কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের 15 জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এছাড়া কেপিজে ফজিলাতুন্নেসা হাসপাতালের 3 জনের দেহ করোনা পজিটিভ। নরসিংদীতে নতুন 12 জন সহ জেলায় এ পর্যন্ত আক্রান্ত 104 জন। এদিকে নরসিংদী জেলা হাসপাতাল থেকে পালিয়েছেন তাজুল ইসলাম নামে এক করোনা রোগী। তার বাড়ি রায়পুরা উপজেলার পলাশবাড়িতে। শেরপুরে 2 চিকিৎসক সহ নতুন করে 6 জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা 15 জন। সুস্থ হয়েছেন 2 জন। টাঙ্গাইলের নাগরপুরে নতুন 1 জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ ঘটনায় লকডাউন করা হয়েছে 30টি বাড়ি। জেলায় আক্রান্ত 10 জন। জয়পুরহাটে করোনা সন্দেহে আইসোলেশনে আছেন 13 জন। কোয়ারেন্টিনে আছেন 400-র বেশি। দিনাজপুরে নতুন 1 জন সহ আক্রান্ত 9 জন। রংপুরের 8 জেলায় হোম কোয়ারেন্টিনে আছেন 548 জন। ছাড়পত্র দেয়া হয়েছে 3160 জনকে। শরীয়তপুরে আরও এক নারীর শরীরে করোনা শনাক্ত হয়েছে। তার বাড়ি ও আশপাশ লকডাউন করা হয়েছে। এ নিয়ে জেলায় 6 জনের করোনা শনাক্ত হলো।
খাগড়াছড়িতে প্রতিদিনই বাড়ছে প্রাতিষ্ঠানিক ও হোম কোয়ারেন্টিনের সংখ্যা। এছাড়া জ্বর ও কাশি নিয়ে 5 গার্মেন্টস কর্মীকে খাগড়াছড়ি ও মানিকছড়ি হাসপাতালের আইসোলেশনে রাখা হয়েছে। সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশনে আছেন 3 জন। সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ও এক পিয়ন সহ 4 জনের করোনা শনাক্ত হয়েছে। এ ঘটনায় ডাক্তার, নার্স সহ 48 জনকে কোয়ারেন্টিনে রাখা হয়েছে। বাংলা ভিশন নিউজ ডেস্ক। লকডাউন থাকলেও সন্ধ্যার পর নারায়ণগঞ্জে অনেকেই রাস্তায় বের হওয়ার চেষ্টা করে, যদিও সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। নারায়ণগঞ্জের করোনা পরিস্থিতি জানিয়েছেন আমাদের সিনিয়র রিপোর্টার জিয়া খান। লকডাউন ঘোষণার পর থেকে বিশেষ করে সন্ধ্যা 6টার পর থেকে নারায়ণগঞ্জ জেলার প্রধান সড়কগুলোতে নেমে আসে অনেকটা নীরবতা। তারপরও সরকার নিষেধাজ্ঞা অমান্য করে অনেকে বের করছে যানবাহন, কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতার কারণে তাও পণ্ড হয়ে যাচ্ছে। জেলা পুলিশ সুপার আমাদেরকে জানিয়েছেন প্রায় 40টি চেকপোস্ট স্থাপন করা হয়েছে নারায়ণগঞ্জ শহরকে ঘিরে, যাতে এই শহর থেকে কেউ বের হতে না পারে, এছাড়া অন্য কেউ এই শহরে প্রবেশ করতে না পারে। এছাড়া র্যাবের পক্ষ থেকে অসহায় এবং দরিদ্রদের তালিকা করে ত্রাণ সহায়তা দেওয়া হচ্ছে। জেলার ভারপ্রাপ্ত সিভিল সার্জন আমাদেরকে জানিয়েছেন স্যাম্পল কালেকশনের জন্য 2টি কেন্দ্র স্থাপন করা হয়েছে। এছাড়া প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী ল্যাবরেটরি স্থাপনেরও কাজ চলছে বলে তিনি আমাদেরকে জানিয়েছেন। রাজধানীর বাজারগুলোতে সামাজিক দূরত্ব নিশ্চিতে কাজ করছে প্রশাসন ও সেনাবাহিনী। পুরনো ঢাকার বাজারগুলোতে পেট্রোলিং করে সামাজিক দূরত্ব বজায় রাখতে সচেতনতা তৈরি এবং আইন অমান্যকারীদের জরিমানা করা হয়েছে। এদিকে অযথা ঘোরাঘুরি বন্ধে বিভিন্ন স্থানে চেকপোস্ট বসিয়ে তল্লাশি করেছে পুলিশ। রাজধানীর বিভিন্ন স্থানে জনসমাগম কম থাকলেও বাজারগুলোতে জনসমাগম কমানো যাচ্ছে না কিছুতেই। তাই অযথা ঘোরাঘুরি বন্ধ এবং বাজারগুলোতে সামাজিক দূরত্ব নিশ্চিতে পুরান ঢাকার লালবাগ এলাকায় সেনাবাহিনীর সহায়তায় অভিযান চালায় একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত। এ সময় বিনা প্রয়োজনে বাজারে ঘোরাঘুরি না করতে, প্রয়োজনে যারা গিয়েছেন তারাও যেন স্বাস্থ্যবিধি মেনে চলেন, সেজন্য মাইকিং করা হয় সেনাবাহিনীর পক্ষ থেকে। অযথা ঘোরাঘুরি করায় বেশ কয়েকজনকে আটক করা হলেও পরে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়। আর কয়েকজন দোকানদারকে করা হয় জরিমানা। বেশ জনসমাগম দেখেছিলাম, তো এখন অলরেডি আমাদের অ্যাক্টিভিটি দেখে হয়তো অনেক মানুষজন চলে গেছে, যারা হয়তো বিনা কারণে বা খুব সিলি কারণে এসেছিল তারা হয়তো চলে গেছে। এইখানে 4 জনকে সরকারি নির্দেশনা অমান্য করে হার্ডওয়্যার দোকান, সেলুন এবং প্লাস্টিকের দোকান, এইসব দোকান খোলা রাখার কারণে তাদেরকে 4 জনকে জরিমানা করেছি 1000 টাকা করে, মোট 4000 টাকা। যেখানেই যাচ্ছি সেখানে শুরুতে লোক সমাগম থাকে, আমরা যাওয়ার পরে মানুষ নিজেদের মধ্যে কিছুটা কমিয়ে নিয়ে আসে নিজেদেরকে, ওই সব স্থানে জনসমাগম কমে যায়। আমরা চলে যাওয়ার পর আবার শুরু হয়। চেষ্টা করেছি আমরা মানুষদেরকে বোঝাতে যে আপনারা সামাজিক দূরত্ব মেনে চলেন এবং যখন বাড়াঘাট করবেন একটা নিয়মের মধ্যে করেন, একই রাস্তা দিয়ে বের হবেন, বিপরীত রাস্তা দিয়ে একই রাস্তা দিয়ে ঢুকবেন, বিপরীত রাস্তা দিয়ে বের হবেন। এই জিনিসগুলো আমরা মূলত মানুষকে বোঝানোর চেষ্টা করছি। এদিকে রাজধানীর বিভিন্ন স্থানে প্রতিদিনের মতো চেকপোস্ট বসিয়ে যানবাহনের তল্লাশি চালায় পুলিশ, যাতে অপ্রয়োজনে মানুষ বের হতে উৎসাহী না হয়। জরুরি প্রয়োজন ছাড়া হয়তো কেউ ঘোরাফেরা করার জন্য বা এক জায়গা থেকে আরেক এলাকায় যাচ্ছে কিনা, লকডাউনটা মানতেছে কিনা, লকডাউন ব্রেক করে যদি কেউ এরকম হয়তো ঘোরাফেরা করে তাদের বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা নিচ্ছি। আর যারা জরুরি প্রয়োজন মিলেছে তাদেরকে আমরা অ্যালাউ করছি। তবে মহাসড়কে পণ্যবাহী ট্রাক ছাড়া অন্য যাত্রীবাহী যানের চলাচল ছিল না বললেই চলে। আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা। ত্রাণের দাবিতে চট্টগ্রামে বিক্ষোভ করেছেন পরিবহন শ্রমিকেরা। সকালে নগরীর হালিশহর বড়পুর এলাকায় শত শত পরিবহন শ্রমিক রাস্তায় নেমে ত্রাণের জন্য বিক্ষোভ করেন। তারা অভিযোগ করেন বিভিন্ন সংস্থা থেকে ত্রাণ দেয়া হলেও কর্মহীন হয়ে পড়া পরিবহন শ্রমিক পরিবারগুলো ত্রাণ পায়নি। এদিকে চট্টগ্রামে বেতনের দাবিতে সড়কে বিক্ষোভ করেছেন একটি পোশাক কারখানার শ্রমিকেরা। সকালে নগরীর আগ্রাবাদ এলাকায় বিক্ষোভ করেন তারা। তাদের অভিযোগ, গত মার্চ মাসের বেতন এখনও পরিশোধ করেনি গার্মেন্টস কর্তৃপক্ষ, তাই বাধ্য হয়ে বিক্ষোভ করছেন তারা। পুলিশ মালিক পক্ষের সাথে আলাপ করলে আগামী 28 এপ্রিলের মধ্যে বকেয়া বেতন পরিশোধের আশ্বাস দেওয়া হয়। ওই আশ্বাসের প্রেক্ষিতে শ্রমিকরা বিক্ষোভ তুলে নেন। এদিকে যানবাহন বন্ধ থাকায় মানবেতর জীবন কাটাচ্ছেন গণপরিবহনের সঙ্গে সংশ্লিষ্টরা। গাড়ি ও বাস চালকদের কেউ কেউ এখন রিক্সা চালান, কেউ বা ফেরি করে সবজি, ফলমূল বা নিরাপত্তা সামগ্রী বিক্রি করেন। লকডাউনের প্রথম দিকে কিছু গণপরিবহন চললেও সময়ের সঙ্গে কঠোর হয় আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। হাজিরা বন্ধ হয়ে যাওয়ায় নিঃস্ব পরিবহন শ্রমিকদের অনেকেই এখন রিক্সা চালান।
সেফটি গাড়ি, আজিমপুর নিউ মার্কেট চালাইতাম গাড়িগুলা। তো মনে কর গাড়ি বন্ধ হওয়ার পরে বুঝছেন রিক্সাটা নিছি, এই চালায় মনে করে বলছে 200-300 টাকা পাই। আমি মিরপুর লিং বাস চালাইতাম 36 নম্বর বাস। এখন তো গাড়ি বসা 15 তারিখ থেকে এই পর্যন্ত আর আমরা কোথাও থেকে কোনো আর্থিক সহযোগিতা পাইনি। কারো কাছে চাইতে পারি না, রাস্তায় দাঁড়াইতে পারি না, আমাদের মুখ চেনা চিনি সবাই চেনে যে এরা ড্রাইভার স্টাফ। পরিবার পরিজন নিয়ে বাস মালিকরাও এখন কোণঠাসা। গাড়ির চাকার সাথে থেমে গেছে তাদের রোজগারও। এখন গাড়ি বন্ধ, আমাদেরও শোচনীয় অবস্থা, ড্রাইভার স্টাফও শোচনীয় অবস্থা। কারণ তাদের মুখের দিকে তাকাইলে মায়া লাগে, হ্যাঁ, যে 200 টাকা ধরিয়া দিন বা 500 টাকা ধরিয়া দিন, ওই সমর্থ নাই। উবার বা পাঠাওয়ের মতো অ্যাপ ভিত্তিক সেবার চালকরাও এখন কর্মহীন, দিশেহারা। আগে আমি উবারে গাড়ি চালাইতাম, মালিকেরও পাইতো, আমিও চালাইতে পারতাম। এখন বর্তমানে উবারে গাড়ি বন্ধ, তাই এখন এই ভ্যানের উপরে ডাব বিক্রি করি আর কি। এই সুদের উপরে টাকা নেওয়া গাড়ি কেনা, এই সুদের জন্য চাপ দিচ্ছে, প্রতিদিনই লোকজন কম বেশি বাসায় আসতেছে। তো এই অবস্থায় সরকার যদি আমাদের কোনো সহযোগিতা না করে তা আমরা কিভাবে চলবো? ফুডটাই সারাদিন এই রোদের মধ্যে চালু করে আছে, কিন্তু কোনো রেসপন্স পাচ্ছি না। ফুড চালু করেই আছে, ফুড, টং, পার্সেল তিনটাই চালু করে আছে। আল্লাহর কাছে ছেড়ে দিছে যে আল্লাহ যেভাবে চালায় এভাবে চলবো, আর কিছু আসলে বলার নাই। গাড়ি ভাড়ায় দিয়ে যাদের সংসার চলে সেই রেন্টেকার ব্যবসায়ীরাও এখন পথে পথে ঘোরেন আয় রোজগারের চিন্তায়। নিজের সন্তান আর সন্তানের মতো চালক শ্রমিকদের জন্য খুঁজে পান না কোনো আশার আলো। ঘর ভাড়া বা কীভাবে দেবো, তারপরে আমাদের অফিস ভাড়া কীভাবে দেবো, আমাদের চালকদের বেতন কিভাবে আমরা দেবো, এই গাড়ির কিস্তি কীভাবে দেবো, এভাবে আমরা বিভিন্ন কষ্টে আছি। আমাদের রেন্টেকারের যারা মালিক আছে আমরা খুব বিপদে আছি। এই মুহূর্তে সরকার যদি আমাদের দিকে যদি কোনো খেয়াল না করে তাহলে আমাদের অবস্থা খারাপ হয়ে যাবে। যাচ্ছে সময় কোনোভাবে পার করলেও আসছে দিনগুলো কিভাবে চলবে সেই শঙ্কা এখন মানুষগুলোর চোখে মুখে। করোনার সংক্রমণ ঠেকাতে লকডাউন, আর এই লকডাউনে থেমে গেছে গাড়ির চাকা। অনিশ্চিত হয়ে পড়েছে পরিবহন খাতের সাথে সংশ্লিষ্ট লাখ লাখ মানুষের জীবন জীবিকা। আর তাই এখন সরকারের প্রণোদনার আশায় প্রহর গোনা ছাড়া কিছুই করার নেই এই মানুষগুলোর। শিহাব হোসেন, বাংলা ভিশন, ঢাকা। করোনা ভাইরাসে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা 1,55,000 ছাড়িয়েছে, আক্রান্ত 22,67,000-এর উপরে। আর বিশ্বজুড়ে করোনায় সুস্থ হয়েছেন 5,82,000 মানুষ। যুক্তরাষ্ট্রে গেল কয়েক ঘন্টায় আরও 21 জন মারা গেছেন। এ নিয়ে দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো 37,175 জনে, আর নতুন করে আক্রান্ত হয়েছে 537 জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা 7,10,272 জন। শুক্রবার রাত 12টা পর্যন্ত দেশটিতে করোনায় মৃত্যুর সংখ্যা 2,500 ছাড়ায়। এদিকে শুক্রবার ইতালিতে 575, স্পেনে 687 ও ফ্রান্সে 761 জন মারা গেছেন। যুক্তরাজ্যে আরও 847 জন মারা যাওয়ায় সেখানে মৃতের সংখ্যা 14,500-এর উপরে। ভারতে আরও 2 জন সহ করোনায় মারা গেছেন 488 জন। নতুন করে দেশটির মুম্বাইয়ের একটি নৌঘাঁটিতে 21 জন নৌসেনা করোনায় আক্রান্ত হয়েছেন। কয়েক ঘন্টা ইরানেও 73 জন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। এদিকে লকডাউন শিথিলের উদ্যোগের বিরুদ্ধে অবস্থান নিলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর সমর্থনে লকডাউন বিরোধী বিক্ষোভ শুরু হয়েছে একাধিক রাজ্যে। করোনা ভাইরাসের পরবর্তী কেন্দ্র আফ্রিকা হতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। ভারতের মুম্বাইয়ের একটি নৌঘাঁটিতে নৌসেনারা আক্রান্ত হওয়ায় জরুরি বৈঠক করেছে দেশটির মন্ত্রীরা। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু এখনও থামেনি যুক্তরাষ্ট্রে, কিন্তু লকডাউন শিথিলের পরিকল্পনায় অনড় অবস্থান তুলে ধরেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বলেছেন এর বিরোধিতা করা রাজ্যগুলোর বিরুদ্ধে নেবেন কঠোর ব্যবস্থা। বিরোধী ডেমোক্র্যাট নেতৃত্বাধীন রাজ্যগুলোকে শায়েস্তা করতে সংবিধানের 2য় সংশোধনী অনুযায়ী জনগণের সশস্ত্র বিপ্লবেরও হুমকি দেন তিনি। লকডাউন শিথিল ও অর্থনৈতিক কর্মকাণ্ড দ্রুত সচলের বিরুদ্ধে অবস্থান নেয়া ভার্জিনিয়া, মিশিগান ও মিনেসোটা রাজ্যকে স্বাধীন করার আহ্বানে টুইটও করেছেন তিনি। এরই ধারাবাহিকতায় লকডাউনের বিরোধিতাকারী ও ট্রাম্পের সমর্থকরা নেমেছেন রাস্তায়। বিক্ষোভ হয়েছে একাধিক রাজ্যের গভর্নরের কার্যালয় ঘিরে। ইউরোপের দেশ জার্মানিতে আক্রান্ত ও মৃতের সংখ্যা কমে গেছে বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্যমন্ত্রী। তিনি বলেছেন করোনা ভাইরাসের মহামারী নিয়ন্ত্রণ করতে তারা সক্ষমতা দেখিয়েছেন। এজন্য লকডাউন কিছুটা শিথিল করলেও সামাজিক দূরত্ব মেনে চলার ক্ষেত্রে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে দেশটিতে। করোনা মহামারীর কারণে এবছর ব্রিটেনের রানী আগামী মঙ্গলবার হতে যাওয়া তার জন্মদিনে গান স্যালুট না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। গত 68 বছরের মধ্যে এই প্রথম এমন সিদ্ধান্ত নিল দেশটির রাজপ্রাসাদ।
ভারতের মুম্বাইয়ে একটি নৌঘাঁটিতে বেশ কিছু সদস্যের করোনা আক্রান্তের খবর পাওয়া গেছে। লকডাউন শিথিল করা যায় কিনা তা নিয়ে জরুরি বৈঠক করেছেন দেশটির প্রভাবশালী মন্ত্রীরা। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংয়ের সভাপতিত্বে এ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এদিকে করোনা ভাইরাসের পরবর্তী টার্গেট আফ্রিকা মহাদেশ হতে যাচ্ছে বলে সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। মহাদেশটির বিভিন্ন দেশের অন্তত 3 লাখ মানুষ প্রাণ হারাতে পারে বলে জানিয়েছে সংস্থাটি। ইমরুল কায়েস, বাংলাভিশন, ঢাকা। অস্ট্রেলিয়া গিয়ে করোনার কারণে সেখানে আটকা পড়েছেন প্রায় 300-র মতো বাংলাদেশি। দেশে ফিরতে সরকারের হস্তক্ষেপ চেয়েছেন তারা। অস্ট্রেলিয়ার এডিলেড থেকে আরও জানাচ্ছেন অধ্যাপক সামাদুল্লাহ মজুমদার। শহরে আমরা প্রায় 250 থেকে 300 বাংলাদেশি আটকা পড়ে আছি। আমি গত জানুয়ারিতে এসেছিলাম আমার ছেলেকে দেখার জন্য। আমরা একটা সীমিত সময়ের জন্য এসেছিলাম, কিন্তু এই মুহূর্তে আমাদের সমস্ত টিকিট আমাদের ক্যান্সেল হয়ে আছে, আমাদের কোনো রিফান্ডও হচ্ছে না এবং আমাদের হাতে টাকা পয়সা দ্রুত শেষ হয়ে আসছে। আমরা একটা দুরবস্থার মধ্যে দিন কাটাচ্ছি। আমরা বিভিন্ন ফোরামে চেষ্টা করেছি, আমরা বিভিন্ন জনের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেছি। আমরা বাংলাদেশের হাই কমিশনারের সঙ্গেও যোগাযোগ করেছি। ওনাদের কাছ থেকে এই পর্যন্ত কোনো ধরনের সদুত্তর এখনো পাওয়া যায়নি। আমরা বাংলাদেশের সরকারের সহযোগিতায় আমরা দ্রুত যেন আমাদের এখান থেকে আমাদেরকে নিয়ে যাওয়া হয়, সেই ক্ষেত্রে সর্বাত্মক সহযোগিতার জন্য, প্রয়োজনীয় নির্দেশনার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমরা আকুল আবেদন জানাচ্ছি। পরামর্শ দেওয়ার নামে মানুষের মধ্যে বিভ্রান্তি না ছড়াতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। নিজ সরকারি বাসভবনে এক ব্রিফিংয়ে তিনি আহ্বান জানান। ত্রাণ নিয়ে কিছু দুর্নীতিবাজ অপকর্মে জড়িত উল্লেখ করে তাদের বিরুদ্ধে সরকার কঠোর ব্যবস্থা নিয়েছে বলেও জানান ওবায়দুল কাদের। মির্জা ফখরুল ইসলাম আলমগীর জাতীয় টাস্ক ফোর্স বলতে কি বোঝাতে চান? শেখ হাসিনা সরকার সর্বাত্মক প্রয়াস চালিয়ে যাচ্ছে। এখন সরকারের কোনো ভুল হলে ভালো পরামর্শ দিতে কোনো আপত্তি নেই, কিন্তু আজ সরকারের সমালোচনা করতে গিয়ে পরামর্শ দেওয়ার নামে আজকে বিভ্রান্তিকর বক্তব্য দিয়ে মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়ানো এই মুহূর্তে কোনো দায়িত্বশীল রাজনৈতিক নেতার দায়িত্ব বলে আমরা মনে করি না। তারপরে ওই যে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন, করোনা মোকাবিলায় সরকারের ব্যর্থতা ধামাচাপা দিতে রাষ্ট্রযন্ত্র দিয়ে দমনের নীতি গ্রহণ করা হয়েছে। এক ভিডিও বার্তায় রিজভী বলেন, বাংলাদেশ এমন একটা দেশ যেখানে জনগণ জানতে পারছে না আসলে দেশের পরিস্থিতি কি। নিয়ন্ত্রণ আর হুমকির মুখে নিজেদের ব্যর্থতা ঢাকতে স্বেচ্ছাচারিতা অব্যাহত রয়েছে। সরকারের ভুল বা ব্যর্থতা ধরিয়ে দেওয়া চক্রান্তের অংশ নয়, বরং তা গণতন্ত্রের অংশ। করোনা ভাইরাসের সঙ্গে জনগণের সঙ্গে লুটুরি করার মানে হচ্ছে মানুষের জীবন নিয়ে জুয়া খেলা। করোনায় বিশ্বজুড়ে টালমাটাল পরিস্থিতির মধ্যে এবছর হজ নিয়ে এখনও আশাবাদী ধর্ম মন্ত্রণালয়। প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আবদুল্লাহ বলেছেন, শেষ মুহূর্তে সৌদি সরকার হজ অনুষ্ঠানের ঘোষণা দিলেও প্রস্তুতি রয়েছে বাংলাদেশের। সিদ্ধান্ত হয়েছে 30 এপ্রিল পর্যন্ত নিবন্ধন কার্যক্রম চালু রাখার, আর বেসরকারিভাবে হজের নিবন্ধিতদের টাকা সুরক্ষার নিশ্চয়তা দিয়েছেন হাব সভাপতি। জানাচ্ছেন মিরাজ হোসেন গাজী। 2020 সালের হজে বাংলাদেশের জন্য 10,000 কোটা বাড়িয়ে করা হয় 1,37,191 জন। এবছর হজে যেতে বাংলাদেশে নিবন্ধন শুরু হয় 2 মার্চ থেকে। প্রথমে 15 মার্চ পর্যন্ত সময় দেওয়া হলেও করোনা ভাইরাসের পরিবর্তিত পরিস্থিতিতে কয়েক দফা বাড়ানো হয় সময়সীমা। শনিবার দুপুর পর্যন্ত বেসরকারি ব্যবস্থাপনায় 51,000 এবং সরকারি ব্যবস্থাপনায় 3,400 জন নিবন্ধন করেছেন। আর 30 এপ্রিলের মধ্যে নিবন্ধনের চূড়ান্ত তারিখ ঘোষণা করেছে ধর্ম মন্ত্রণালয়। এখন যারা নিবন্ধন করবেন এবছর হজে যেতে না পারলে আগামী বছর তারা অগ্রাধিকার পাবেন বলে জানালেন হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ হাবের সভাপতি। হজ যাত্রীদের
নিবন্ধনের জন্য যে টাকা গ্রহণ করা হয় সে টাকাটি কিন্তু সুরক্ষিত থাকে। এই টাকা থেকে কোনো কর্তৃপক্ষ এমনকি এজেন্সিও কোনো টাকা ব্যয় করতে পারবে না। যদি ইনশাল্লাহ এবছর হজ পালিত হয় তাহলে আমাদের হজ যাত্রীগণ এবছর হজে যাবেন, অথবা ওনারা ওনাদের টাকা ফেরত চাইলেও টাকা ফেরত নিতে পারবেন। এবছর হজ অনুষ্ঠিত হবে কিনা তা এখনও নিশ্চিত করে কিছু জানাতে পারেনি সৌদি কর্তৃপক্ষ। প্রতিনিয়ত দেশটির সাথে যোগাযোগ রাখা হচ্ছে বলে জানালেন ধর্ম প্রতিমন্ত্রী। 7 দিন আগে করোনা ভাইরাস মুক্ত হয়ে গেল, তখন সৌদি আরব হজে যাওয়াটা দেখা যাচ্ছে, তখন বললেন যে হ্যাঁ আপনারা হাজি পাঠান, কিন্তু হাজি পাঠান বললেই যে কোনো লোক হাজি যাইতে চাইলেই তাকে কিন্তু আমরা পাঠাইতে পারবো না, আপনারা যেতে পারবেন না। যদি এবং ওরাই যেতে পারবে যে কারণে যাদের হজ প্রক্রিয়াটা সম্পন্ন করা আছে সেই সম্পন্ন করা ব্যক্তিগুলি হজে যেতে পারবেন। করোনা ভাইরাস প্রতিরোধে এর আগে চলতি বছরের 27 ফেব্রুয়ারি থেকে ওমরা ভিসা বাতিল করে দেশটিতে প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে সৌদি সরকার। মিরাজ হোসেন গাজী, বাংলা ভিশন, ঢাকা। করোনা সংকট মোকাবিলায় সরকারের দেয়া প্রণোদনা দরকারি হলেও তা পর্যাপ্ত নয় বলেছেন এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্মের আহ্বায়ক ও সিপিডি সম্মানীয় ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। লকডাউন পরিস্থিতির কারণে যুব সমাজের মধ্যে মাদকাসক্তি ও জঙ্গি মতবাদ উস্কে যাওয়ার আশঙ্কা তার। তিনি বলেন, খাদ্য নিরাপত্তা কৌশল ঠিক করতে না পারলে পুষ্টিহীনতা ও দরিদ্র মানুষের সংখ্যা আরও বাড়তে পারে। ৭২,০০০ কোটি টাকার যে সাহায্য হয়েছে এটা খুবই প্রয়োজনীয়, কিন্তু এটা যথেষ্ট না। এসডিজি বাস্তবায়নে একটি বেসরকারি উন্নয়ন প্রতিষ্ঠানের জন্য ট্রাস্ট ফান্ড গ্রহণ করার কথা বলেছিলাম। আমরা মনে করি এখনই সময় এইরকম একটি এসডিজি বাস্তবায়নে ট্রাস্ট ফান্ড গঠন করে এবং এই ট্রাস্ট ফান্ড দিয়ে তাদের এই স্থানীয় পর্যায়ের যারা আছেন তাদের অর্থায়ন করা উচিত। এই জাতীয় দুর্যোগে আমরা একটি জাতীয় ঐক্য স্থাপন করতে চাই। লাখো মুসল্লির উপস্থিতিতে জানাজা সম্পন্ন হয়েছে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইসলামী চিন্তাবিদ ও বাংলাদেশ খেলাফত মজলিসের সিনিয়র নায়েবে আমির মাওলানা জুবায়ের আহমেদ আনসারীর। এতে করোনা থেকে মুক্তি পেতে বিশেষ মোনাজাত করা হয়। শনিবার সকাল 10টায় তার প্রতিষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে জামিয়া রহমানিয়া বেড়তলা মাদ্রাসায় এই জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে করোনা থেকে পরিত্রাণের পাশাপাশি মাওলানা জুবায়ের আহমেদের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করেন মাওলানা সাজিদুর রহমান। মাদ্রাসার প্রান্তর ছাড়িয়ে জানাজার সারি দীর্ঘ হয় ঢাকা সিলেট মহাসড়কে। দেশের বিভিন্ন জায়গায় শীর্ষ আলেমরা ছাড়াও মাদ্রাসা ছাত্র ও সাধারণ মানুষ জানাজায় অংশ নেন। ইমামতি করেন জুবায়ের আহমেদ আনসারীর ছেলে হাফেজ মাওলানা আসাদুল্লাহ। শুক্রবার ইন্তেকাল করেন মাওলানা জুবায়ের আহমেদ আনসারী। তার মৃত্যুতে ব্রাহ্মণবাড়িয়া সহ সারা দেশের আলেম ওলামাদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। জুবায়ের আহমেদ আনসারীর বাড়ি জেলার নাসিরনগরের হরিপুর ইউনিয়নের আলিয়ারা গ্রামে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কার্যালয়েই মাদক বিক্রির অভিযোগ বরিশালে। তা লকডাউনের মধ্যেও এই চিত্র ধারণ করতে গেলে বাংলা ভিশনের ক্যামেরা পার্সনকে মারধর ও অবরুদ্ধ করে রাখে প্রতিষ্ঠানটির কয়েকজন স্টাফ। খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালত সেখানে অভিযান চালিয়ে বিপুল পরিমাণে মদ জব্দ করে, তবে কারো বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা নেওয়া হয়নি। বরিশালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিভাগীয় কার্যালয়েই বিক্রি হয়ে আসছে মদসহ বিভিন্ন মাদকদ্রব্য। প্রতিষ্ঠানটি থেকে প্রায়ই লাইসেন্সবিহীন ব্যক্তিদের কাছেও দেশি মদ বিক্রি হয় বলে অভিযোগ রয়েছে। আগে তো 220 টাকা করে, ওই কুটি সরকার বিপুল টিপুল আর এখন তারা বলতেছে 500 টাকা। কারণ আমরা অভ্যস্তরি আমরা খাই। আমি কোনো ডিলার না, আমি ওই অল্প একটু 1/2 লিটার 1 লিটার নিয়ে নিজে কাজের জন্য খাই, ময়লা পরিষ্কার করি, আমার লাগে খাইতে। আমাকে ডাকছে, আমরা টাকা আমরা দিয়ে তো মাল নিমু। শনিবার সরেজমিনে প্রতিবেদন করতে গেলে বাংলা ভিশনের ক্যামেরা পার্সন কামাল হোসেনকে বেধড়ক মারধর করে প্রতিষ্ঠানের কয়েক স্টাফ। হাসিব, রোকন, রাজীব মিলে তার ক্যামেরা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়। পরে স্থানীয় সিনিয়র সাংবাদিকরা কামাল হোসেনকে উদ্ধার করে। আমার মারেন না, তারপর আমার সারে নাই, আমার রুমে নিয়ে আটকাই রাখছে নিচে, সেই জায়গা দিয়ে মারতে মারতে উপরে সারের রুমে নিয়ে গেছে। সেই জায়গা অনেক তর্কতর্কি করছে আমার নিয়ে, পরে আটকাই রাখছে। আমার মোবাইল নিয়ে গেছে, ক্যামেরা নিয়ে গেছে, ক্যামেরা ভাঙছে। তাৎক্ষণিক নিজের দোষ অস্বীকার করেন একজন কর্মকর্তা। করিনি বা আমি কিছুই করি নাই। আমি সেটা দেখিনি, পিছন থেকে কে কি করছে আমি সেটা দেখিনি। আমি শুধু আমার হাত ধরে বলছি, ভাই আপনি একটু দাঁড়ান, আমার স্যার আছে, স্যারের সাথে কথা বলেন।
পরে সেখানে যায় ভ্রাম্যমাণ আদালতের একটি টিম। অভিযান চালায় বরিশাল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিভাগীয় কার্যালয়ের বিভিন্ন রুমে। সেখান থেকে বের করে কয়েক ক্রেতাকে, জব্দ করে 180 লিটার দেশি মদ। এখানে বসে বিক্রি হয় নাই তো, ওরাও যে লাইসেন্স, ওরা হলো যে আজকের ইয়ের কারণে হয়তো লাইসেন্সিদের কোনো যোগাযোগ ওই লাইসেন্সি ডেকে পাঠাইছে, সেই কারণে আসতে পারে। এগুলো প্রথম ধাপ হলো শোকজ করা, দ্বিতীয় ধাপে হলো এটার প্রতিবেদন জবাব পেলে তারপরে ডিজি মহোদয়ের কাছে পাঠিয়ে দেবো, সেই অনুসারে ব্যবস্থা নেবেন তারা। ভবনটির 4র্থ তলায় বাস করলেও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিভাগীয় প্রধানের দাবি, অবৈধভাবে মদ বিক্রির কিছু জানেন না তিনি। আমি এটির নিন্দা জানাই এবং এ বিষয়ে অভিযোগের প্রেক্ষিতে যে কর্মচারী বিষয়ে জড়িত তার বিরুদ্ধে বিভাগীয় দাপ্তরিক ব্যবস্থা গ্রহণ করা হবে। কিছু স্টাফের সহায়তায় এখান থেকে অবৈধভাবে মদ বিক্রির অভিযোগ অনেক দিনের, যার ভাগ পান ছোট বড় কর্মকর্তারাও। বাংলা ভিশন নিউজ ডেস্ক। বুথ বসিয়ে সন্দেহভাজন করোনা রোগীদের নমুনা সংগ্রহের কাজ শুরু করেছে দিনাজপুরের বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ। শনিবার হাসপাতাল চত্বরে এই বুথের মাধ্যমে বিশেষ প্রক্রিয়ায় নমুনা সংগ্রহ করা শুরু হয়। বিরামপুর হাসপাতালের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সোলাইমান মেহেদি জানিয়েছেন, সারা দেশের উপজেলার মধ্যে বিরামপুর স্বাস্থ্য কমপ্লেক্সে এই প্রথম কোরিয়ান মডেলকে অনুকরণ করে বুথের মাধ্যমে কোভিড-19 নমুনা সংগ্রহ করা হচ্ছে। এতে নমুনা সংগ্রহকারী স্বাস্থ্যকর্মীরা নিরাপদ থাকবেন, কমে যাবে পিপিইর ব্যবহারও। স্যাম্পল কালেকশনের সাথে যারা সরাসরি জড়িত তারা কিন্তু বেশ এফেক্ট হচ্ছেন। তো এটা কিভাবে প্রিভেন্ট করা যায় সেই চিন্তা থেকে আমরা আজকে এই বুথটা তৈরি করেছি। এটা কোরিয়ান মডেলে আমরা এটা তৈরি করেছি। এটার মাধ্যমে যেটা হবে যে যিনি এই স্যাম্পলটা কালেক্ট করবেন তার সরাসরি রোগীর যে সংস্পর্শে আসা এখানে একটা ব্যারিয়ার হিসেবে কাজ করবেন এবং তার ইনফেক্টেড হওয়ার সম্ভাবনা এখানে খুবই কম। এবারে আমিন জুয়েলার্স আন্তর্জাতিক সংবাদ। দেশে দেশে করোনা ভাইরাসের বিস্তার নিয়ন্ত্রণে এলে পর্যালোচনার ভিত্তিতে মৃতের সংখ্যা সংশোধনের আহ্বান বিশ্ব স্বাস্থ্য সংস্থার। এক্ষেত্রে চীনকে অনুসরণের পরামর্শ দেওয়া হয়েছে। প্রাত্যহিক ব্রিফিংয়ে করোনার মৃত্যুর প্রকৃত সংখ্যা আরও বাড়ার সংখ্যা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। চীনে করোনায় মৃত্যুর সংখ্যা মোট সংখ্যা সংশোধনের বিষয়টি আমলে নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরিচালক টেদ্রোস আধানোম গেব্রেসাস জানান, শীর্ষ কর্মকর্তার বিস্তারিত মতামত দেন। জানান, করোনার প্রাদুর্ভাব আক্রান্ত দেশগুলোর এটি অনুসরণ করা উচিত। করোনা পরিস্থিতি স্থিতিশীলতার দিকে পৌঁছলে বিভিন্ন সূত্র থেকে তথ্য সংগ্রহের ভিত্তিতে মৃত্যুর মোট সংখ্যা সংশোধনের পরামর্শ দেন তারা। জানানো হয়, মহামারী করোনার ব্যাপক বিস্তার প্রায় হিমশিম খাওয়া চীনের উহানের স্থানীয় প্রশাসনের নজরে আসেনি অনেক ঘটনা। আক্রান্ত অনেকে বাড়িতে মারা যাওয়ায় তালিকাভুক্ত করা হয়নি করোনার মৃত্যুর জাতীয় তথ্য ভাণ্ডার। শুক্রবার করোনায় মোট মৃত্যুর সংখ্যা আরও 1290 জন বাড়িয়েছে চীন। আক্রান্তের সংখ্যাও 325 জন বাড়ানোয় এটি 50,333 জনে পৌঁছায়। ক্লেমন খেলার সংবাদ। করোনা পরিস্থিতিতে ফুটবলারদের ফিটনেস সচেতনতায় অনলাইন কর্মসূচির উদ্যোগ 3 কোচের। নিবন্ধনে ব্যাপক সাড়া জুনিয়র ফুটবলারদের, জানালেন অভিজ্ঞ কোচ মারুফুল হক। মহামারী করোনা ভাইরাসের কারণে খেলাধুলার পাশাপাশি বন্ধ অনুশীলনও, ঘরে থাকতে হচ্ছে ফুটবলারদের। পরিস্থিতি স্বাভাবিক হলে মাঠে ফুটবল গড়ানোর আগে সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াবে খেলোয়াড়দের ফিটনেস। তাই ঘরে বন্দি সময়টা যেন কাজে লাগানো যায়, সেজন্য ফুটবলারদের ফিটনেস সচেতনতায় অনলাইন আলোচনার উদ্যোগ নিয়েছেন দেশের অভিজ্ঞ 3 কোচ মারুফুল হক, সাইফুল বারী টিটু ও জুলফিকার মাহমুদ মিন্টু। 24 এপ্রিল এই অনলাইন আলোচনার জন্য শুরু হয়েছে নিবন্ধন প্রক্রিয়া। নিবন্ধন করতে পারবেন 100 জন। এরই মধ্যে নিবন্ধন করেছেন 90 জন, যাদের বেশিরভাগই জুনিয়র ফুটবলার। তুলনায় অভিজ্ঞদের অংশগ্রহণ নেই বললেই চলে। এই পর্যন্ত মাত্র 1 জন প্রিমিয়ার লিগের ফুটবলার এই কার্যক্রমে অংশ নিয়েছেন। কোচ মারুফুল হক জানান, ফিটনেস ধরে রাখতে বিভিন্ন পরামর্শ দেওয়া হবে এই অনলাইন ট্রেনিং সেশনে। এন্ডুরেন্স, তারপরে আপনার ইনজুরি প্রিভেনশন, ট্যাঙ্ক, অ্যারোবিক, অ্যানারোবিক, গুলার ফিটনেস, কার্ডিও রেসপিরেটরি ফিটনেস, এগুলো জুনিয়র ডিভিশনের প্লেয়ার। 100টা সিট আছে, অলরেডি 90টা বুক হয়ে গেছে। সংবাদ শেষ করছি। বিআরবি কেবল শিরোনামগুলো আরও একবার জানি।
করোনায় দেশে আরও 9 জনের মৃত্যু, নতুন শনাক্ত 306 জন। 21 থেকে 30 বছর বয়সীরা বেশি সংক্রমণের ঝুঁকিতে গাজীপুর। বিশ্বের অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশে করোনা পরিস্থিতি এখনো ভালো, সংসদে জানালেন প্রধানমন্ত্রী। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান। জ্বর, শ্বাসকষ্টে বিভিন্ন জেলায় 5 জনের মৃত্যু, অনেকেই মানছেন না করোনা বিধি। সামাজিক দূরত্ব নিশ্চিতে হিমশিম খাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী। প্রাণের দাবিতে চট্টগ্রামে পরিবহন শ্রমিকদের বিক্ষোভ, মানবেতর জীবন কাটাচ্ছেন তারা। ড্রাইভারদের অনেকে এখন রিকশা চালান, কেউ বা ফেরিওয়ালা। করোনায় বিশ্বে মৃত্যু 1.5 লাখ ছাড়িয়েছে। লকডাউন শিথিল উদ্যোগের বিরুদ্ধে অবস্থান নিলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ট্রাম্পের। এ ছিল এখনকার মতো। পরের সংবাদ থাকছে রাত 10:30। এর আগে 9টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে লগ ইন করুন facebook.com/banglavishnnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishnnews। সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।